সাপ্লাই অ্যান্ড ডিমান্ড জোন। সাপ্লাই মানে কি? ফার্স্টে বলেন সাপ্লাই মানে কি? সাপ্লাই মানে সাপ্লাই মানে কি? বিক্রি করা, সাপ্লাই মানে যোগান দেয়া। যোগান দেয়, এটাই তো যোগান। ডিমান্ড মানে চাহিদা। ডিমান্ড মানে চাহিদা। তো হুম। সাপ্লাই মানে কি? যোগান দেয়া। আর ডিমান্ড মানে কি? চাহিদা। তো ডিমান্ড কখন তৈরি হয়? ডিমান্ড কখন তৈরি হয়? ডিমান্ড ডিমান্ড চাহিদা তখন, চাহিদা কখন হয়? চাহিদা যখন মানে চাহিদা ঠিক তখনই হয় যখন সাপ্লাই কমে যায়। ঠিক আছে? এই আহ দুইটা জিনিস প্রত্যেকটা জিনিসের সাথে কানেক্টেড। মার্কেটের সাপ্লাই, মার্কেটের সাপ্লাই যখন কমে যায় জিনিসের ডিমান্ড বেড়ে যায়। নাকি ফাহাদ ভাই তো বিজনেস করেন নাকি? ফাহাদ ভাই তো এগুলো ভালো বলছেন। কোনো জিনিসের দাম কখন বেড়ে যায়? যখন চাহিদা বেড়ে যায়। হ্যাঁ, কোনো জিনিসের চাহিদা যখন বেড়ে যায়, চাহিদা কখন বাড়ে? যখন সেই জিনিসের সাপ্লাই কি হয় মার্কেটে? কমে যায়। কমে যায়। আচ্ছা, তাহলে এই দুইটা জিনিস একটা অন্যটার সাথে পুরোপুরি কি কানেক্টেড, তাই না? এই দুইটা জিনিস একে অন্যের সাথে পুরোপুরি কি কানেক্টেড। এই কামসার ছেড়ে এই দুইটা জিনিস একে অন্যের সাথে পুরোপুরি কানেক্টেড। তো আমাদের মেনলি ট্রেডিংয়ে আমরা সাপ্লাই বলতে বুঝি যে যেইখান থেকে মার্কেটের কি আসে, যোগান আসে। যোগান মানে কি? আমরা তো বাংলায় বলছি যে যোগান আসে বা হচ্ছে যে পর্যাপ্ত জিনিস আসে। তো সাপ্লাই মানে কি? যখন ট্রেডিংয়ে এই জিনিসটাকে আবার বলা হয় যে ট্রেডিংয়ে মানে যদি বাস্তবতার সাথে মিলাতে চান, ট্রেডিংয়ে কিন্তু অনেক কিছু মেলে না, আবার অনেক কিছু মেলে মেনলি। মানে ওই হিসাবে যদি একেবারে বলতেছেন যোগান আসে, যোগান দেওয়া মানে কি? নতুন করে অ্যাড করা, তাই না? সাপ্লাই মানে সাপ্লাই দিচ্ছে, কেউ পাঠাচ্ছে, তাই না? কেউ পাঠাচ্ছে, সাপ্লাই হচ্ছে। কিন্তু ট্রেডিংয়ে সাপ্লাই মানে যখন মার্কেট ছেড়ে দেয়, মার্কেটের দাম কমে যায়, মার্কেটের দাম কমে যায়, এই লজিকে বুঝতে হবে। যখন কোনো জিনিসের দাম কমে যায় তখন মানে কি? সেটা কি? দাম কমে যাওয়ার কারণ কি? সাপ্লাই বেশি হয়ে গেছে, তাই না? প্রত্যেকটা জিনিস কিন্তু প্রত্যেকটা জিনিসের সাথে কানেক্ট, একটু ভালোভাবে বোঝেন। সাপ্লাই যখন বেড়ে যায়, সাপ্লাই বেড়ে যায়, দাম কমে যায়, তাই না? তাহলে ঠিক আছে সাপ্লাই, ভাই, বুঝছি ভাই এটা। তাহলে সাপ্লাই কই বুঝছি। থেকে আসবে? সাপ্লাই কই থেকে আসবে? দাম কমে কই থেকে? দাম কমে কই থেকে? ডিমান্ড থেকে। আরে আল্লাহ, দাম কমে কই থেকে? দাম তো কমে বেশির থেকে কমে, যখন বেশি থাকে তারপরে কমে, তাই না? ধরেন মার্কেট এইখানে এমনে যাইতেছিল, দাম বেশি আসছে, দাম বেশি আসছে, এটা ডিমান্ড বাড়তেছিল বলে কি দাম বাড়ছিল। আমরা প্রথমে তো বলে নিলাম যে ডিমান্ড, দাম বাড়ে কখন? যখন ডিমান্ড বেড়ে যায়। দাম বাড়ে কখন? যখন ডিমান্ড বেড়ে জি যায়। জি। ডিমান্ড বাড়ছে ডিমান্ড মানে, বেড়ে গেলে দাম হুম, বেড়ে যাবে, আর হ্যাঁ, যখন সাপ্লাই বেশি হয়ে যাবে তখন দাম কমে যাবে, হ্যাঁ, মানে এবার মার্কেট নিচে যখন আসবে। সাপ্লাই আসবে মার্কেটে, এবার যখন সাপ্লাই আসবে তখন কি হবে? দাম কমে যাবে। তাহলে ট্রেডিং এর ভাষায় এই দুইটা জিনিসকে যদি আমরা মার্জ করি তাহলে কি হচ্ছে? বাইং ইকুয়াল কি? বাইং ইকুয়াল কি? বাইং ইকুয়াল সাপ্লাই ডিমান্ড, এবং ডিমান্ড। বাইং ইকুয়াল ডিমান্ড, আর সেল ইকুয়াল সাপ্লাই। আমার কথাটা, আমার লজিকটা কি ঘুরে ফিরে বুঝাইতে পারছে? মানে এত উদাহরণ দেওয়া, এত কিছু এই জিনিসটা বোঝানোর জন্য। ভাই দাম বাড়ে ঠিক আছে কখন? ভাই, দাম বাড়ে সমস্যা কখন? যখন ডিমান্ড বেশি হয়। ডিমান্ড বেশি হয় তখন বেশি দাম হয়। বাড়ে। আর যখন হচ্ছে যে দাম কমে, তখন সাপ্লাই বেশি হয়ে যায়। একদম নর্মাল লজিকে আমরা বিষয়টা বুঝাইছি। ধরেন আলুর সাপ্লাই বেশি, তাহলে কি হবে? আলুর দাম কি হবে? কমে যাবে। আলুর দাম তো কমে কমে যাবে। যাবে। তখন, তখন তো আলুর দাম জি, কমে যাবে, তার সাপ্লাই মানে বেশি কি? হলে ডিমান্ড বেড়ে যাবে, হ্যাঁ, ডিমান্ড কমে যাবে। এইখান থেকে সাপ্লাই সেল বেশি আসে, হলে ডিমান্ড কমে যাবে, চাহিদা কমে যাবে। এইখান থেকে বায় আসে। হুম, বায়াস। হ্যাঁ, যখন আলুর পর্যাপ্ত মজুদ আছে, আলুর সাপ্লাই ভালো আছে, তখন কি হবে? আলুর দাম কমে যাবে, তখন ডিমান্ড কমে যাবে। আবার যখন মার্কেটে সাপ্লাই কমে যাবে, এই সাপ্লাই দিতে 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 যখন কি হবে? কমে যাবে, পর্যাপ্ত কমে যাবে। কখন কি হচ্ছে? এখান থেকে সাপ্লাই আসছে, এই জায়গা থেকে সাপ্লাই আসছে, তাই না? এখান থেকে সাপ্লাই আসছে, ধরেন এই জায়গায় 15 টাকা কেউ কিনে নিচ্ছে, এখানে আসার পরে 11 টাকায় কেউ কিনে নিচ্ছে, এই জায়গায় আসার পর 10 টাকায় কেউ কিনে নিচ্ছে, 8 টাকায় কেউ কিনে নিচ্ছে, 7 টাকায় কেউ কিনে নিচ্ছে। এমন করতে করতে 2 টাকায় যখন আসছে, তার মানে কি? অলরেডি মানুষ কি করছে? এই সাপ্লাই মানুষ কিনতে থাকছে, কিনতে থাকছে, কিনতে থাকছে, কিনতে থাকছে। যখন সাপ্লাই কমে যাচ্ছে, এই সাপ্লাই আসছে, আসতে আসতে এই চেনে, এই সাপ্লাই চেনে যখন আসছে, মানুষ আস্তে আস্তে কিনছে। তো কিনতে কিনতে কি হচ্ছে? একটা পর্যায়ে সাপ্লাই কমে যাচ্ছে না? একটা পর্যায়ে সাপ্লাই কমে যাচ্ছে নাকি? আমার কথা হুম। বুঝছেন? সাপ্লাই কমে যাচ্ছে মানে কি? আস্তে আস্তে প্রাইসটা কমে যাচ্ছিল, যত প্রাইস কমছে তত সাপ্লাই কমে যাচ্ছে, তত আস্তে আস্তে কি হয়? ডিমান্ড বেড়ে যায়।
মানে লজিকটা বোঝেন। মানে আপনি যদি ইকোনমির স্টুডেন্ট হন তাহলে তো বোঝানো খুবই সহজ। মানে মানে আপনার কাছে হয়তো উল্টা লাগছে বিষয়টা। বিষয়টা একদম পুরা উল্টা লাগছে বা অন্যরা কিভাবে বুঝায় আমি জানি না। তারপর আপনি জাস্ট আমার কনসেপ্টে বোঝেন যে আপনি এখানে সাপ্লাই বাড়ছে মানে কি? আস্তে, আস্তে জিনিসের দাম কমছে। জিনিসের দাম কমছে মানে কি? আস্তে, আস্তে মানুষের চাহিদা বাড়ছে জিনিসের উপরে। তাই না? কি হচ্ছে? আস্তে, আস্তে জিনিসের হুম চাহিদা বাড়ছে। ধরেন আলু এইখানে ৳২০ ছিল। ৳২০ ছিল। আপনি এখানে যখন ৳১৫ পাইলেন, আপনি মনে করলেন ৳১৫ র নিচে হয়তো আসবে না। ৳১৫ আপনি কিনলেন। তাই না? এরপরে ৳১০ যখন আসলো, আপনি কিনে ফেলছেন। আপনি তো কিনে ফেলছেন। আপনি তো মার্কেট থেকে আউট। এবার ফাহাদ ভাই মনে করলো, আরে ৳১০ তো চলে আসছে। ৳২০ জিনিস অর্ধেক হয়ে গেছে। আমি কিনে রাখি। ৳১০ কিনলো। এই যে চাহিদা বাড়লো। আস্তে, আস্তে কি হচ্ছে? জিনিসটার চাহিদা কি হচ্ছে? বাড়ছে। এরপরে ৳৫ আসছে। যারা এখনো কিনে নাই, তারা তো ধুমচি খায় কিনবে। তাই না? যদি ৳৩ চলে আসে, তাহলে যারা কিনেও নাই, তারা তো একদম মানে একদম উইড়ে বুইড়ে এসে কিনবে। মনে হবে যে, আরে আল্লাহ ৳২০ র জিনিস, এই ৳২০ র জিনিস নামতে, নামতে ৳৩ আসছে। এবার তো আমি কিনে একদম রেখে দেবো। তার মানে কি? ৳৩ আসলে বেশি কিনবে। যদি ৳২ আসে আরও বেশি কিনবে। মানে কি? প্রাইস যত কমে ডিমান্ড তত বাড়তে থাকে। তাহলে বাড়ে। আল্টিমেট ডিমান্ড কোথায় বাড়ে? প্রাইসের নিচের দিকে বাড়ে। ক্লিয়ার এবার? মানে কনসেপ্টটা ঠিক আছে, ক্লিয়ার? জি ভাই, বুঝছি বুঝছি বুঝছি, আর সমস্যা নেই, হ্যাঁ, কনসেপ্ট ক্লিয়ার। এর থেকে মনে হয় না আর কোনো সুন্দর উদাহরণ আছে সাপ্লাই ডিমান্ড বোঝানোর না জন্য। ভাই, এগুলো তো এমনি তো জানি, সমস্যা নেই। জাস্ট এটুকু বোঝাই দেন, মানে কোন সময় কিভাবে সাপ্লাই ডিমান্ড জোন বেশি কার্যকরী, হ্যাঁ, এবার কিভাবে কি করতে হবে। এবার সাপ্লাই আর ডিমান্ড এটা তো আমরা নর্মালি বুঝলাম যে সাপ্লাই ডিমান্ড কেমনে তৈরি হয় মার্কেটে। এবার হুম সাপ্লাই আর ডিমান্ড আমরা মার্ক করবো কিভাবে বা বুঝবো কিভাবে? ট্রেডিংয়ে সাপ্লাই একটা মাথায় ঢুকাই নেন বা নোট করে নেন, যখন যে কোনো জায়গা সাপ্লাই বা ডিমান্ড জোন না, যে কোনো জায়গা, যে কোনো সাপোর্ট বা রেজিস্ট্যান্স সাপ্লাই ডিমান্ড জোন না, প্রত্যেকটা সাপোর্ট বা রেজিস্ট্যান্স কল আবার দিচ্ছে কি, প্রত্যেকটা সাপোর্ট বা রেজিস্ট্যান্স, আমার কথাটা মাথায় কিন্তু সুন্দর করে ঢুকে নেন, প্রত্যেকটা সাপোর্ট বা হুম রেজিস্ট্যান্স সাপ্লাই বা ডিমান্ড জোনে হইতে পারে, কিন্তু প্রত্যেকটা সাপ্লাই অ্যান্ড ডিমান্ড জোন কখনোই সাপোর্ট রেজিস্ট্যান্স হয় না। কি বললাম বলেন তো? প্রত্যেকটা সাপোর্ট, সাপ্লাই এবং ডিমান্ড জোন সাপোর্ট রেজিস্ট্যান্স হয় না। কিন্তু প্রত্যেকটা সাপ্লাই সাপ্লাই অ্যান্ড ডিমান্ড জোন সাপোর্টের মতো কাজ করে। ঠিক আছে? কাজ করে, বাট সবগুলো মানে সাপোর্ট রেজিস্ট্যান্স হয় না। মানে প্রত্যেকটা এটি সাপ্লাই, মানে প্রত্যেকটা সাপোর্ট রেজিস্ট্যান্স সাপ্লাই ডিমান্ড হুম জোন হয় না, কিন্তু প্রত্যেকটা সাপ্লাই অ্যান্ড ডিমান্ড জোন সাপোর্ট রেজিস্ট্যান্সের মতোই হয়। কারণ কি? সাপোর্ট থেকে বাই হয়, রেজিস্ট্যান্স থেকে সেল হয়। প্রত্যেকটা সাপ্লাই এবং ডিমান্ড জোন সাপোর্ট রেজিস্ট্যান্স হয় না। হ্যাঁ, এইটাই হচ্ছে মূল কনসেপ্ট, মানে সাপোর্ট রেজিস্ট্যান্সের সাথে গুলাই ফেলবেন না। ক্লিয়ার? ওকে, তাহলে আবার প্রত্যেকটা সাপোর্ট রেজিস্ট্যান্স প্রত্যেকটা সাপ্লাই এবং ডিমান্ড জোন হিসেবে কাজ করে। আরে না, প্রত্যেকটা সাপ্লাই অ্যান্ড ডিমান্ড জোন সাপোর্ট রেজিস্ট্যান্সের মতো কাজ করে। ঠিক আছে? হ্যাঁ, কিন্তু এটাই তো বলছি। হ্যাঁ, কিন্তু প্রত্যেকটা সাপোর্ট রেজিস্ট্যান্স মানে সাপ্লাই অ্যান্ড ডিমান্ড জোন না। হুম ওকে, তাহলে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, যে যে কোনো জায়গা থেকে মার্কেট ওঠা মানেই সেটা কি আমরা বলি সাপোর্ট, তাই না? যে কি হয়েছে, মানে হুম সাপোর্ট না বুঝাতে চাইলেও একটু হালকা করে বলি, মানে কি আমরা কি জানি যে এইখান থেকে মার্কেট উঠছে, এখান থেকে উঠছে, আবার এখানে আসছে, এই হুম জায়গাতে উঠছে, মানে কি সাপোর্ট দেয়া, এখানে কেউ তাকে কি দিচ্ছে, সাপোর্ট দিচ্ছে উঠতে। এই যে তুই বলে না যে তুই একটু তোর ইকোনমিক অবস্থা কম আছে, আমি তোকে সাপোর্ট দিচ্ছি। রেজিস্ট্যান্স কি? যেখানে যায় বাধা পায় মার্কেট, রেজিস্ট্যান্স কি? বাধা পায়, এখানে যায় কি করছে, বাধা পাচ্ছে, তো রেজিস্ট্যান্স। হুম তো এটা তো যেমন তেমন জায়গায় হতে পারে, বাড়তে পারে, বা কোনো প্রাইস অ্যাকশনের যেমন তেমন আস্তে আস্তে যাই উইক হইতে পারে, বা আস্তে আস্তে পড়তে পারে, সব রকম হতে পারে। বাট একটা জিনিস নোট করে রাখেন, সাপ্লাই অ্যান্ড ডিমান্ড জোন তখনই হবে যখন মার্কেটে অ্যাগ্রেসিভ বাইং আর সেলিং আসবে। ক্লিয়ার? জি ভাই, একটু মার্কেটে বুঝিয়ে দিলে ভালো হবে। মার্কেটে তো যাবো, মার্কেটে যাওয়া অনেক সময় লাগবে, এই জিনিসটা বুঝতে হবে, কারণ এটা ট্রেডিংয়ের অনেক বড় একটা কোর। এত তাড়াতাড়ি মার্কেটে গেলে তো হবে না, সব কিছু মার্কেটে গিয়ে তাড়াতাড়ি বুঝতে হবে। এটা নিয়ে আমরা মার্কেটে যাব, ট্রেড প্ল্যান করব, এটার সাথে অন্য কিছু মিলাবো, সব কিছু হবে। এক পার্টি শেষ না হলে দুই পার্টি করবো, সমস্যা নেই। এবার অ্যাগ্রেসিভ বাইং সেলিং বলতে আমরা কি বুঝছি? অ্যাগ্রেসিভ বাইং সেলিং বলতে আমরা কি বুঝছি? সাপ্লাই এন্ড ডিমান্ডের আমি একটা কি যেখানে মানে ক্যান্ডেলের মোমেন্টাম থাকবে। হ্যালো, হ্যাঁ বলেন। মানে সাপ্লাই ডিমান্ড একটা সাধারণ মানে একবার সহজ ভাষায় কি সাধারণ কনসেপ্টটা যদি আমার হয়, প্রত্যেকটা না একটা ব্যালেন্স সুইং মানে হায়ার টাইম ফ্রেম একটা ব্যালেন্স সুইং এর হাই এবং লো এর সাপ্লাই এন্ড ডিমান্ড জোন। ঠিক আছে আপনার কথা, কিন্তু প্রত্যেকটা কে আমরা মানে ধরতে পারি না।
হ্যাঁ, এটা সাপোর্ট মানে একটা রেজিস্ট্যান্সের মতো হায়ার হয়ে যায়। সুইং এর হাইট থেকেই তো যেহেতু একটা অ্যাগ্রেসিভ সেল হইছে, তাহলে অবশ্যই ওই সুইং হাইট একটা ইয়া সাপ্লাই জোন হিসাবে মার্ক করা যায়। আবার ওই সুইং লো থেকে যেহেতু একটা অ্যাব্রেসিং বাইং হইছে, অ্যাগ্রেসিভ, তাহলে ওই সুইং লোটা একটা ডিমান্ড জোন হিসাবে মার্ক করা যায়। সুইং লো থেকে তো বাই হইতে বা সেল মানে বাই হইতে পারে, কিন্তু সেটা কেমন হইতে হবে? সেটা হইতে হবে অবশ্যই অ্যাগ্রেসিভ অ্যাগ্রেসিভ। অ্যাগ্রেসিভ তার মানে অ্যাগ্রেসিভ মানে কি? অ্যাগ্রেসিভ কখন হয় বলেন তো? যখন অ্যাগ্রেসিভ যখন কখন হয়? অপারেটর মোমেন্ট অ্যাগ্রেসিভ তখন হয়। অ্যাগ্রেসিভ বোঝার আরেকটা ফর্মুলা কি? অ্যাগ্রেসিভ বোঝা যায় যখন মার্কেটে ফেয়ার ভ্যালু গ্যাপ থাকে, তাই না? গ্যাপ হয়, হ্যাঁ, ফেয়ার ভ্যালু গ্যাপ যখন হয়। মার্কেটে বড় এবার বড় এবার মনে হচ্ছে ক্যান্ডেল না, হবে। এবার মনে হচ্ছে না বিষয়টা, যে এই বিষয়টা তো আমাদের একদম অর্ডার ব্লকের মতো মিলে যাচ্ছে, মনে হচ্ছে না? কিছুটা হুম হ্যাঁ, কিছুটা কাছাকাছি হ্যাঁ, আর কি। ওয়াটার ব্লক কারণ একটা ওয়াটার অর্ডার কি ব্লক, সাপ্লাই হ্যাঁ, অর্ডার ব্লক করে যেই কাজ, ডিমান্ড জোনেরও সেই কাজ, সাপ্লাইয়েরও যেই কাজ, ওই সেই একটা হচ্ছে যে বুলিশ অর্ডার ব্লকেরও যা কাজ, একটা ডিমান্ড জোনেরও তাই কাজ, একটা তাই কাজ। একটা সাপ্লাইয়েরও যা কাজ, একটা বিয়ারিশ অর্ডার ব্লকেরও তাই কাজ, কাজ এক। সো এখন ডিফারেন্টটা কি? ডিফারেন্ট হচ্ছে যে অ্যাগ্রেসিভ হওয়া লাগবে, অ্যাগ্রেসিভ বাইং হওয়া লাগবে, অ্যান্ড অন্তত 3টা ক্যান্ডেলে ভালো মোমেন্টাম থাকা লাগবে। বুঝতে পারছেন? যে মিনিমাম হুম মিনিমাম সাপ্লাই, একটা ভালো সাপ্লাই বা ডিমান্ড জোন হইতে হইলে আমাদের 3টা মিনিমাম ক্যান্ডেল হইতে হবে। সেটা হইতে হবে গ্রোয়িং মোমেন্টাম। গ্রোয়িং মোমেন্টাম। এখন এখানে আসে দুইটা মোমেন্টামের কথা, একটা হচ্ছে গ্রোয়িং মোমেন্টাম, একটা হচ্ছে লুজিং মোমেন্টাম। গ্রোয়িং মোমেন্টাম কি আর লুজিং মোমেন্টাম কি বোঝেন? ছোট থেকে বড়, গ্রোয়িং মোমেন্টাম ছোট থেকে বড় এবং লুজিং মোমেন্টাম হচ্ছে হ্যাঁ, বড় থেকে প্রাইসের ছোট। প্রাইস, লুজিং মোমেন্টামে প্রাইস কি করে? লুজিং মোমেন্টামে প্রাইস তার ক্ষমতা হারায়, আর গ্রোয়িং মোমেন্টামে প্রাইস কি করে? প্রাইস আপওয়ার্ড হয়, মানে আরো বৃদ্ধি পায়। এই যে এখান থেকে তাহলে কি হবে? যে অ্যাগ্রেসিভ কি হবে? বাইং আসবে, অ্যাগ্রেসিভ বাইং আসছে। এই যে অ্যাগ্রেসিভ বাইং আসছে, আমরা যেইখান থেকে অ্যাগ্রেসিভ বাইং আসছে, তার লাস্ট যেই ক্যান্ডেল থেকে অ্যাগ্রেসিভ বাইং আসছে, সেই তার লাস্ট আগের ক্যান্ডেলটাকে আমরা কি করি? সাপ্লাই জোন হিসাবে আইডেন্টিফাই করি। হুম, সাপ্লাই জোন হিসাবে আইডেন্টিফাই করি অ্যাজ লাইক অর্ডার ব্লক, অ্যাজ লাইক অর্ডার ব্লক। এবার জাস্ট সাপ্লাই অর্ডার ব্লক তো বের করার নিয়ম এমনই, কিন্তু সাপ্লাই অ্যান্ড ডিমান্ড জোন বের করার জন্য শুধু এইটা নিয়ম না, ঠিক আছে? সাপ্লাই অ্যান্ড ডিমান্ড জোন আমরা আরও কিছু রুলস আছে, শুধু এইভাবে বার করতে গেলে এটা জাস্ট আমরা অর্ডার ব্লকের সাথে গুলাই ফেলবো। একটা ফেজ যেখানে মার্কেট কনসুলেট করছে, এখানে গেছে, এখানে গেছে, এই জায়গাটার মধ্যে মার্কেট কনসুলেট করছে, ঠিক আছে? এই জায়গাটাকে আমরা মার্ক করব, এই জায়গাটাকে কি করব? আমরা মার্ক করব। মার্ক করার পরে মার্কেট মার্কেট যদি ডাউন ডিরেকশনে আসে, ডাউন ডিরেকশনে আসে, এই ফেজটা আমাদের তখন সাপ্লাই হিসেবে কাজ করবে। কি হিসেবে কাজ করবে? সাপ্লাই হিসেবে কাজ করবে। এটা আমাদের সাপ্লাই হিসেবে কাজ করবে। কেন সাপ্লাই হিসেবে কাজ করবে? কারণ এই পজিশনটাই একই সাথে কি হয়েছিল? বাই সাইড আর সেল সাইডের লিকুইডিটি তৈরি হয়েছিল, ঠিক আছে? বাই সাইড অ্যান্ড সেল সাইড লিকুইডিটি তৈরি হয়েছিল, অ্যান্ড শেষ অবধি ইনস্টিটিউশনের ইন্টারেস্টে অতিরিক্ত সেলিং প্রেশারের কারণে মার্কেট ডাউন সাইডে মুভ করছে। আমার কথা বুঝতে পারছেন? অতিরিক্ত সেলিং জি প্রেশারের কারণে ভাই। মার্কেট ডাউন প্রেশারে মুভ করছে। সো এই জায়গাটা হচ্ছে যে একটা কি হবে? আমাদের সাপ্লাই জোন হিসেবে কাজ করবে। অ্যান্ড এইটা যদি অন্যরকম ঘটে, এই দিকে যদি চলে যায়, তাহলে তখন এটা আমাদের কি হবে? একটা ডিমান্ড জোন হিসেবে কাজ করবে। তাহলে সাপ্লাই ডিমান্ড জোন বের করার জন্য আমরা দুইটা পদ্ধতি পাইলাম অলরেডি। একটা হচ্ছে যে অ্যাগ্রেসিভ, যেখানে বাইং আসে, যেখান থেকে গ্রোয়িং মোমেন্টাম হয়, তার অপোজিট ক্যান্ডেলটার ওই জোনটা হচ্ছে আমাদের ডিমান্ড জোন। আর একটা কি? মার্কেট যেখানে কনসুলেট করে, যেই ফেজের মধ্যে কনসুলেট করার পরে যেই দিকে যাই, সেই জায়গাটা হচ্ছে আমাদের ডিমান্ড বা সাপ্লাই জোন। আচ্ছা, এবার হচ্ছে যে আমরা উইক থেকে হচ্ছে যে ক্যান্ডেলের উইক থেকে আমরা সাপ্লাই আর ডিমান্ড আইডেন্টিফাই করতে পারি। কেমনে? একই জায়গায় উইকের জোন থেকে কেমনে? যে মনে হবে সাপোর্টের মতো, ঠিক আছে? মনে হবে যে সাপোর্টের মতো একই জায়গায়, মানে একদম সিমিলার জায়গা থেকে আসবে এমন না। আবার এখান থেকে উঠে গেছে, আবার ধরেন এখান থেকে উঠে গেছে, আবার কিছুক্ষণ গেল, আবার যাওয়ার পরে আবার আসছে, আবার আসছে। তো এই যে একটা ফেজ তৈরি করছে একই জায়গা থেকে বারবার বারবার কি করছে?
রিজেকশন তৈরি করছে, এই যে রিজেকশন জোনটা, এই রিজেকশন জোনটা কি হয়, এই রিজেকশন জোনটাতে একটা ডিমান্ড তৈরি হয়, প্রাইসে কি হয়, একটা ডিমান্ড তৈরি হয়। আচ্ছা, একটা কথা অলরেডি ভুলে গেছি বলতে, অলরেডি বলছি, ডিমান্ড কোন জায়গায় হয় বলেন তো, ডিমান্ড কোন জায়গায় হয় মার্কেটের, হুম ডিমান্ড কোন জায়গায় হয় মার্কেটের? ডিমান্ড তো সবসময় যখন নিচে প্রাইস কম থাকে তখন ডিমান্ড বাড়ে। তাহলে প্রাইসের কি হয়, ইয়া কম ডিমান্ড সবসময় মার্কেটের নিচের দিকে হয়, ডিমান্ড নিচের দিকে। সবসময় মার্কেটের জি নিচের দিকে হয়। আমরা ডিমান্ড বের করার জন্য আমরা তিনটা জিনিস শিখলাম। তো এখন এই যে তিনটা জিনিস শিখলাম, এইটাই সিমিলার, অপোজিট হচ্ছে সাপ্লাই। ঠিক আছে, অপোজিট হচ্ছে সাপ্লাই। আমরা এবার যদি গোল্ডে ট্রেড করি, সব বিষয় একসাথে আমরা বুঝে যাবো আস্তে আস্তে, ক্লিয়ার করে যাই। আমরা যদি গোল্ডে ট্রেড করি তাহলে আমাদের কাছে ইম্পর্টেন্ট কোনটা হবে, সাপ্লাই অ্যান্ড ডিমান্ড জোনের মধ্যে সব থেকে আমরা কোনটা বেশি প্রায়োরিটি দেবো? ডিমান্ড। অবশ্যই আমরা হচ্ছে ডিমান্ড প্রায়োরিটি দেবো, কারণ গোল্ডের সবসময় ডিমান্ড বেশি থাকে, সবই হয়। ডিমান্ড বেশি থাকে। পৃথিবীতে গোল্ডের সাপ্লাই কি কম, গোল্ডের সাপ্লাই কম, ডিমান্ড বেশি। সো আমরা যখন গোল্ডে ট্রেড করব, সিলভারে ট্রেড করব, বিটকয়েনে ট্রেড করব, ইথেরিয়ামে ট্রেড করব, সলোনাতে ট্রেড করব, তখন আমাদের কাছে প্রায়োরিটি থাকবে ডিমান্ড জোনের, সাপ্লাই জোনের প্রায়োরিটি কি কম। আচ্ছা, এবার আরেকটা ডিমান্ড বা সাপ্লাই আমরা বের করতে পারি, সেটা হচ্ছে যে ইনসাইড বার থেকে, ইনসাইড বার, এটা একটা সেলিং ক্যান্ডেল, বাইং ক্যান্ডেল, এর মধ্যে হঠাৎ করে অ্যাগ্রেসিভ মুভ আসছে, বাইং মুভ আসছে, এর মধ্যে হঠাৎ করে আবার একটা এমন ক্যান্ডেল আসছে, এমন ক্যান্ডেল দেখা যায়। এই জায়গাটাতে প্রাইসের ডিমান্ড তৈরি হয়, কেন, এই জায়গার মধ্যে অর্ডার বিল্ড হয়। ঠিক আছে, ইনস্টিটিউশন আরও বেশি অর্ডার বিল্ড করে, রিটেস্টে, এই যে রিটেস্টমেন্টের জায়গা, এই জায়গায় ইনস্টিটিউশন অনেক অর্ডার বিল্ড করে। সো এই জায়গাগুলোতে আমাদের কি হয়, এই জায়গাগুলোর মধ্যে আমাদের হচ্ছে যে ডিমান্ড জোন তৈরি হয়। এই জিনিসটা অপোজিটভাবে ঘটলে সাপ্লাই তৈরি হয়। আবার এই যে জায়গাটা এমন একটা জায়গা হয়, এই যে উইক, লম্বা টাইম ফ্রেমের এই যে এই উইক জোনটা, এই উইকের এই জায়গাটা, এই জায়গার মধ্যে ডিমান্ড তৈরি হয়, লম্বা টাইম ফ্রেমের। কেন, এই জায়গাটুকুর মধ্যে মনে হচ্ছে আপাতত দৃষ্টিতে দুটো বাইং ক্যান্ডেল, বাট এর মধ্যে এই জায়গা থেকে কি আসছে, এতখানি জায়গায় কি আসছে বেশি, এই জায়গায় আসছে বাইং আসছে, আর এই জায়গায় কি আসছে, সেলিং আসছে। তো এই জায়গায় যখন বাইং সেলিং থাকে, এই জায়গার মধ্যে প্রচুর পরিমাণে কি হয়, অর্ডার জেনারেট হয়, যার কারণে এই জায়গাগুলো হচ্ছে যে মার্কেটের সাপ্লাই আর ডিমান্ড জোন হিসেবে কাজ করে। তো এবার বলেন যে সাপ্লাই ডিমান্ড জোন, বিষয়টা তাহলে চারটা পয়েন্ট দিকে সাপ্লাই এন্ড ডিমান্ড জোন মার্ক করা যায় নাকি? হ্যাঁ, এই বিষয়গুলো থেকে আমরা সাপ্লাই অ্যান্ড ডিমান্ড জোনকে আমরা মার্ক করতে পারি। এখন নর্মালি আমরা মানে এতদিন সবাই মিনিমাম মানুষ সবাই জানি যে জাস্ট যেখান থেকে অ্যাগ্রেসিভ বাইং সেলিং আসে সেখান থেকে আমরা জাস্ট সাপ্লাই অ্যান্ড ডিমান্ড জোন ধরতে যাই। ঠিক আছে, এইটা না, সাপ্লাই অ্যান্ড ডিমান্ড জোনকে এতগুলো জায়গা থেকে হচ্ছে যে আইডেন্টিফাই করা যায়। আচ্ছা, এবার এইটা নিয়ে হচ্ছে যে কোনো প্রশ্ন আছে কিনা বলেন। প্রথমে হচ্ছে অ্যাগ্রেসিভ বাইং অথবা সেলিং জোনটাকে আমরা সাপ্লাই এবং ডিমান্ড জোন হিসেবে ধরতে পারি। তারপরে হচ্ছে ইনসাইড বার জোনটাকে আমরা সাপ্লাই এবং ডিমান্ড জোন হিসেবে ধরতে পারি। তারপর যে জায়গায় আপনার মার্কেট কনসোলিডেটিং করেছে, বারবার সাপোর্ট রেজিস্ট্যান্স তৈরি করছে যে জোনটা, ওইটাকে আমরা হচ্ছে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স হিসেবে ধরতে পারি, বা সাপ্লাই এবং ডিমান্ড জোন। হ্যাঁ, তারপর হচ্ছে এই যে দুইটা ক্যান্ডেলের উইককে বা কি বলে, এটাকে কি বলে ভাই? কোনটা, এটা? ক্যান্ডেল হ্যাঁ হ্যাঁ, এটাকে বলে হচ্ছে উইক এরিয়া, ক্যান্ডেলের উইক বা শ্যাডো এরিয়া। উইক, হ্যাঁ, ক্যান্ডেলের উইকের কে আমরা সাপ্লাই এবং ডিমান্ড হিসেবে ধরতে পারি। ঠিক আছে। হ্যাঁ, এখন এই সাপ্লাই অ্যান্ড ডিমান্ড জোনকে আমরা মার্কেটে একটু আইডেন্টিফাই করার চেষ্টা করি। যদি সাপ্লাই অ্যান্ড ডিমান্ড জোন দেখে শুধুমাত্র ট্রেড করা যাবে না, ঠিক আছে, সাপ্লাই অ্যান্ড ডিমান্ড জোন দেখে শুধুমাত্র ট্রেড করা যাবে না। সাপ্লাই অ্যান্ড ডিমান্ড জোন আমাদের প্রাইসের একটা কনফার্মেশন দেয়। কি ক্যান্ডেল হয়ে গেল, রিফ্রেশ দেন প্রাইস। না, ওই যে শর্ট টাইম ফ্রেমে ছিল, লং টাইম ফ্রেমে চলে গেছে।
the market last phase. এই এরিয়াটা মার্ক করেন, এই যে এখান থেকে এতটুকু পর্যন্ত টান দিলে এসে বলো। আচ্ছা, এই যে এরিয়াটা দেখেন, এই সময় আমার ফোন রাখি। আচ্ছা, এই যে জায়গাটার মধ্যে দেখেন মার্কেটে কি হয়েছে, প্রচুর পরিমাণে কি কনসোলিডেট করছে না, কনসোলিডেট করছে এরিয়াটা, এই এরিয়াটা কি করছে, একটা কনসোলিডেট জোন, কনসোলিডেট জোন কতটুকু অব্দি, একটা কনসোলিডেট জোন। এই জায়গায় অ্যাগ্রেসিভ তো মুভ আসছে, মুভ তো অ্যাগ্রেসিভ আসছে, অ্যান্ড এই জায়গায় একটা কনসোলিডেট ফেজ আসছে। এই দুটো যখন একসাথে থাকবে তখন আমরা একটা ভালো ডিমান্ড এরিয়া পাবো। ভালো কি পাবো? ডিমান্ড এরিয়া পাবো। আচ্ছা, এবার দেখেন ডিমান্ডে আসার পরে আমরা জাস্ট ডিমান্ডে আসছে মানে আমাদের কাজ শেষ না, যে ডিমান্ডে চলে আসছে আমরা ট্রেড নেব। এখন এইখান থেকে কনসোলিডেট ফেজ ব্রেক করছে কোথায়, কোন ক্যান্ডেলটা, কনসোলিডেট ফেজ ব্রেক করছে এই পর্যন্ত যদি রাখি, এখান থেকে রাখলেও ডিমান্ড এরিয়া, বাট এই ক্যান্ডেল তো ব্রেক করে দিয়েছে কনসোলিডেট ফেজটা। হ্যাঁ, এই জন্য এখানে রাখি। আবার যদি যেইখান থেকে হচ্ছে অ্যাগ্রেসিভ বাইং আসছে, ঠিক আছে, যেখান থেকে অ্যাগ্রেসিভ বাইং আসছে তার অপোজিট কালারের ক্যান্ডেলটাকে, নর্মালি শুধু ক্যান্ডেলটাকে ধরি, ঠিক আছে, যেখান থেকে অ্যাগ্রেসিভ কি আসছে, বাইং আসছে, তারপরে ক্যান্ডেলটাকেও যদি ধরি, ওই যে একটা মনে আছে ইনসাইড বারের কথা বলছিলাম, ইনসাইড বার কালার, ইনসাইড বারের মতো জোনের মতো কাজ হবে, মানে জোন 4 ঘন্টা টাইম ফ্রেমের, মানে একটু দেখাই, মানে এই যে উইকের কথা বলছিলাম, উইক জোনটা যেটা, হ্যাঁ, এটা উইক হয় ইনসাইড বার, এটাকে বলে ইনসাইড বার জোন, মানে এই যে বার হয় ক্যান্ডেলের যে বারটা হয় না, এই যে বার হয়, এই বারগুলোকে মিলে একটা ইনসাইড জোন হয়। এই যে মাঝখানে একটা বলছিলাম যে হঠাৎ করে একটা অ্যাগ্রেসিভ মুভের মাঝখানে একটা ছোটো মুভ আসে, ঠিক আছে, একটা ছোটো মুভ আসে। এবার আমরা ওই ফেজটাকেও একই সাথে সবগুলোকে আইডেন্টিফাই করি। যদি আমরা এই ছোটো ফেজটাকে উইক সহ এখানে আইডেন্টিফাই করি, আচ্ছা এইখানে আইডেন্টিফাই করলাম, দেখেন যখন মার্কেট এই এরিয়ায় আসছে, এই এরিয়ায় যখন আসছে এইখান থেকে আবার পুশ করছে, মার্কেট চলে গেছে, হ্যাঁ ডিমান্ডে চলে গেছে। কারণ ডিমান্ড কয় ধরনের হতে পারে, জাস্ট যদি আপনি নর্মাল ডিমান্ড দেখাইতেন, যদি আপনি নর্মাল ডিমান্ড দেখান তাহলে আপনি নর্মাল ডিমান্ড কিন্তু এই ক্যান্ডেল থেকে আগাইতেন, মনে হতো যে অ্যাগ্রেসিভ সেলিং বাইং আসছে এখান থেকে, তাই না, আপনি অবশ্যই এখান থেকে আগাইতেন, এইখান থেকে আগাইতেন, এই রেড ক্যান্ডেলটাকে ডিমান্ড জোন হিসেবে ধরতেন, এইখান থেকে ভাবতেন যে চলে গেছে মার্কেট। বাট ডিমান্ড জোন বেশ কয়েকটা জায়গায় হয়, যেগুলো আমরা বললাম, আমরা ধরছি। এবার আমাদের এইটা একটা, এর তুলনায় এইখানে যে পরিমাণ অর্ডার আছে এর তুলনায় আমাদের আরও শক্তিশালী জোন কোথায় আছে, আরও অর্ডার কোথায় আছে, এই কনসোলিডেট এরিয়ার মধ্যে, তাই না, কনসোলিডেট এরিয়ার মধ্যে আরও এখান থেকে অ্যাগ্রেসিভ মুভও আসছে। এবার আমরা যদি এই জোনটাকে ব্যবহার করি এবার ট্রেড নিই, এবার বলতে পারি যে আমরা কি ট্রেড ম্যানুয়ালি নেব, না লিমিট দিয়ে নেব। এখন যদি আমার পার্সপেক্টিভ থেকে আমি বলি যে এটা কোনো হাইলি সেট আপ না, যেখান থেকে আমরা হচ্ছে যে লিমিট দিয়ে ট্রেড নেব। আমার কথা বুঝতে পারছেন? এটা কোনো হাইলি সেট আপ না, এটা কোনো সেট আপ না, সাপ্লাই ডিমান্ড জোন কোনোভাবে সেট আপ না। সাপ্লাই ডিমান্ড জোন একটা বেস, মার্কেটে কি একটা বেস, যেখান থেকে মার্কেটে মুভ আসতে পারে বা ইনস্টিটিউশনের মুভটাকে আমরা ধরতে পারি, মার্কেটে এখান থেকে চাহিদা ছিল বা এখান থেকে চাহিদা কমছে, এইগুলো হতে পারে। তো এই জায়গায় লিমিট দিয়ে ট্রেড করা, আমাদের 50% ট্রেড দিয়েছি, অনেক সময় কাজ করবে, অনেক সময় কাজ করবে না, এইটা একটা ঝামেলা। এখানে আমাদের কনফার্মেশন নিয়ে ট্রেড করতে হবে। কেমন কনফার্মেশন বলেন তো, একটা কনফার্মেশন বলেন তো, যে আপনাদের মধ্যে একদম বলেন যে আমরা এখান থেকে ব্রেক অফ স্ট্রাকচার করতে হবে, তারপর হচ্ছে এমএসএস না সরি এই যে এমএসএস আর কি, অথবা পিডিআর থেকে পিডিআর করতে পারে, আমরা বলি প্রিমিয়াম ওইগুলা হচ্ছে আমাদের কোনো টেকনিক্যাল অ্যানালাইসিসের সাথে মার্জ করে তৈরি হয়। আমরা তো বুঝেই গেছি যে এইটা একটা ডিমান্ড জোন, এখান থেকে বাইং আসবে, তাই না, এখান থেকে ডিমান্ড জোন, এখান থেকে বাইং আসবে। এইটা হচ্ছে একটা এটা হচ্ছে
স্ট্রংটা ডোজে তৈরি হইতে হবে আর কি। না আমি বলি, আপনাদের এখনো ওই ধারণা হয় নাই। আমি বলি, আপনাদের যেটা মনে হচ্ছে হ্যাঁ ঠিক আছে কনফার্মেশন ভাবে হয়। এখানে কাহিনী হচ্ছে যে এই জায়গাটা এই জায়গাটা কোনো মার্কেট স্ট্রাকচার শিফট বা এই পিডি এরিয়া এইসব দেখার জিনিস না। কারণ আপনি হয়তো খেয়াল করেননি এই ক্যান্ডেলটা হচ্ছে 4 ঘন্টার ক্যান্ডেল, ঠিক আছে? হুম এই এরিয়ার থেকে এই ডিমান্ড জোনে এই এরিয়ায় আসতে মার্কেটের অলমোস্ট এইখান থেকে এই ডিমান্ড জোন এখান থেকে ক্রিয়েট হয়েছে। এই ডিমান্ড জোন এটা হচ্ছে তৈরি হয়েছে এখান থেকে যদি ধরি ডিসেম্বরের 2025-এর ডিসেম্বর, ঠিক আছে? 2025-এর ডিসেম্বর, আর এটা হচ্ছে 2026-এর জানুয়ারি 15 তারিখ, মানে প্রায় আহ, এক মাস, এক মাসের কাছাকাছি সময় প্রায়, তো নাকি হুম 25 এদিকে 15, আচ্ছা সামথিং কিছুদিন পর 20-25 দিন পরে বা 20 দিন পরে এই জায়গাটার মধ্যে আসছে। মানে এইখানে আপনি জানেন যে এটা হাইলি ডিমান্ড জোন মার্কেট, এইখান থেকে কি হয় মার্কেটের চাহিদা বাড়ে। তো এইখানে আইসে আপনি এতদিন পরে একটা কনফার্মেশন নিয়ে আসছেন যে ডিমান্ড। সো এইখানে এসে আপনার ওই কনফার্মেশনের দরকার নাই, মার্কেট স্ট্রাকচার শিফট হবে, হ্যাঁ মার্কেট স্ট্রাকচার শিফট হবে, আপনি কোনো পেডি এরিয়া পাবেন, ওইটা আলাদা ট্রেড। বাট এইখানে আমাদের জাস্ট একটা সাইন দরকার, কি সাইন? যে এইখানে যে বায়াররা স্ট্রং, বায়াররা যে স্ট্রং, শুধু এই সাইনটা আমাদের দরকার। আমরা এটা কোনো লেভেল না, এটা আমাদের কোনো অর্ডার ব্লক, কোনো বিপিআর লেভেল না, কোনো অর্ডার ব্লক লেভেল না, কোনো মেডিকেশন ব্লক না, কোনো আইএফবিসি না, বা কোনো লেভেল না যে লেভেলে আসবে মার্কেট আয়ারটা স্ট্রাকচার শিফট স্ট্রং হবে। সেটা তো হুম, ক্যান্ডেলের সাইকোলজিতে হ্যাঁ, আসবে আর কি। এটা বা আমাদের একটা ক্যান্ডেলে, আমি শেষ করতে দেন আমাকে শেষ করতে দেন। হ্যাঁ এইখানে আমাদের জাস্ট মানে কোনো লেভেল না, যে লেভেলটাকে আমরা পিডি এরিয়া হিসেবে ব্যবহার করি মার্কেট স্ট্রাকচার শিট হবে, আমরা হচ্ছে যে দেখবো যে প্রিমিয়াম জোনে আছে কি ডিসকাউন্ট জোনে আছে, এইসব দেখে আমরা অনেক কনফার্মেটেড নেব। এত কিছু লাগে না, কারণ এইটা তো ডিমান্ড তৈরি হয় হচ্ছে ডিসকাউন্ট জোনে, তাই না? একদম কম প্রাইসের জোনেই ডিমান্ড তৈরি হয়, প্রথম কথা। হুম। সো এইখানে আমাদের জাস্ট ফার্স্টে কাজ হচ্ছে দেখতে হবে আমাদের ডিমান্ড জোন থেকে কেমন প্রাইজের রিজেকশন আসছে। আমরা যদি দেখি যে প্রাইজের রিজেকশন আসছে, তার মানে কি আমরা এখান থেকে ট্রেড নিয়ে নেবো আর স্টপ লস এখানে দেবো? মানুষজন ভুল করে এইটা, যে দেখে যে ডিমান্ড জোনকে রেসপেক্ট করছে, ডিমান্ড জোনকে রেসপেক্ট করছে আমরা ট্রেড নেব, ডিমান্ড জোনের এইখানে হচ্ছে যে থাকবে স্টপ লস থাকবে ডিমান্ড জোনের নিচে, আমরা টার্গেট রাখবো এইভাবে। না, ডিমান্ড জোনের এইভাবে ট্রেড হয় না, ডিমান্ড জোনে আমাদের ট্রেড হইতে হবে, আমরা এটা সরাই, ডিমান্ড জোনে আমাদের ট্রেড হইতে হবে ফার্স্টে। এইখানে আমরা রিজেকশন দেখব, এইখানে রিজেকশন দেখব, তারপরে আমরা ক্যান্ডেলের প্রাইস অ্যাকশন দেখব যে এইখানে বুলিশ কোনো সাইন আছে কিনা। বুলিশ সাইন বলতে আমরা কি বুঝাই? যদি এখানে কোনো বুলিশ ইঙ্গলফিন প্যাটার্ন হয়, ঠিক আছে, বুলিশ ইঙ্গলফিন প্যাটার্ন হয়, তখন আমরা বুঝবো যে এইটা আমাদের স্ট্রংলি বায়ারদের কি করছে, হাইলি রিকমেন্ড করছে, হাইলি রিকমেন্ড করছে। আমরা বুলিশ ইঙ্গলফিন প্যাটার্ন পড়ার সময়, আপনাদের হয়তো পড়ায়নি, কারণ পড়ানোর সময় আমরা সবসময় বলে দিই, আগের যে ক্লাসগুলো হচ্ছে ওদের পড়াচ্ছি, যেহেতু ওরা বেসিক থেকে একবারে আহ, তো এখানে আপনারা যেহেতু বলছিলেন যে আমাদের অত বেসিক লাগবে না, আপনারাই কিন্তু বলছেন বিষয়গুলো, হুম, যে একদম বেসিক ক্লাসগুলো লাগবে না। তো সমস্যা নাই, এটা তো জানি, বলেন, হ্যাঁ, সমস্যা নেই, বলেন। তো বুলিশ ইঙ্গালফিন এমন একটা প্যাটার্ন যেখানে আমরা ট্রেড করি না, বাট ওইটা আমরা একটা সাইন হিসেবে ব্যবহার করি বায়ারদের। কোন জায়গায় সাইন হিসেবে ব্যবহার করি? এমন এমন জায়গাগুলো যেখান থেকে বড় মুভ আসতে পারে বাইং, ঠিক আছে? তো আমাদের ট্রেড প্ল্যানটা হবে যখন এই ডিমান্ড জোনের থেকে রিজেকশন আসবে, প্লাস রিজেকশন দেখে না এখান থেকে কোনো বাইং, অ্যাগ্রেসিভ বাইং আসবে এমন না, এই ক্যান্ডেলটা আমাদের কোনো সেলারকে ডমিনেট করতে হয়, মানে ভালো একটা বুলিশ ইঙ্গালফিন প্যাটার্ন যদি হয়, তখন আমরা ট্রেড নিব হচ্ছে যে এইখান থেকে, সরি, আমরা ট্রেড নেব হচ্ছে এই ইঙ্গলফিন প্যাটার্ন ক্লোজ হওয়ার পরে এইখান থেকে আমাদের ট্রেডটা হবে। মানুষজন ভুল করে দুইটা নর্মালি, প্রথম রিজেকশন দেখে এখান থেকে ট্রেড নেয়, রিজেকশন দেখে এখান থেকে ট্রেড নিলে এমন একটা কাহিনী হইতে পারে, এমন একটা কাহিনী হইতে পারে, ঠিক আছে? এটা আমরা পরে আলোচনা করছি। তারপরে আরেকটা কাহিনী হয় যে ডিমান্ড জোনের মাঝ বরাবর লিমিট লাগাই দেয় এফবিজির মতো। না, এটা লিমিট দিয়ে ট্রেড হয় না, হ্যাঁ আপনি লিমিট দিয়ে ট্রেড নিতে পারেন এভাবে, কিন্তু এইখানে আমাদের এক্সট্রা কনফার্মেশন লাগে, কারণ মার্কেট অনেক লম্বা সময় পরে একটা লেভেলে আসছে, তখন সেই মার্কেটের ফান্ডামেন্টাল বিষয়গুলো কি, সেই মার্কেটের সেন্টিমেন্ট কি, এটা আমাদের দেখতে হবে। এবার আমাদের কাজ হচ্ছে এই সময়, এই সময় মার্কেট সেন্টিমেন্ট দেখা, ঠিক আছে? মানে বোঝেন কিন্তু সব কিছু মার্কস করে, আমার মনে হয় না এত কিছু মার্কস করে অন্য কেউ আপনাকে শেখাইতে পারবে, সুন্দর মতো বুঝে নেন। এই সময় আমাদের যাইতে হবে কোথায়? মার্কেট সেন্টিমেন্ট নামে একটা জায়গা আছে, মাই ফরেক্স বুকে, জানেন এটা? ওইখানে যাবেন, ঠিক আছে? এইটা দেখাই দিই, আমার কথা কি শোনা যাচ্ছে ক্লিয়ার? হুম।
এখানে যাবেন, আজকে বন্ধ যেহেতু, এই যে এখানে আসবেন, আসার পরে ওই যে সময়টায়, ওই সময়টায় আমরা দেখব যে ওই মার্কেটের সেন্টিমেন্টের কী অবস্থা। ওই মার্কেটে যদি এখন দেখি যে সেলার সেন্টিমেন্ট বেশি, সেলার সেন্টিমেন্ট বেশি, তাহলে আমরা বাই ট্রেড নিতে পারি। কেন মনে হচ্ছে সেলার সেন্টিমেন্ট বেশি, তাহলে আমরা বাই ট্রেড নেবো কেন? এর পিছনে লজিক হচ্ছে যে সেন্টিমেন্ট মার্কেটে যেই দিকে বেশি থাকে, যেই দিকে বেশি থাকে, লিকুইডিটি তাদের দিকে বেশি জমে, লিকুইডিটি তাদের দিকে বেশি জমে। মার্কেট লম্বা সময়ে তাদের অপোজিটে যায় সবসময়। ক্লিয়ার? সো ওই সময় আমরা দেখব, আচ্ছা, ওই সময় আমরা ওয়েবসাইটটা কি এটা এফএক্স বুক নাকি? হ্যাঁ, মাই ফরেক্স বুকসে আপনি জাস্ট সার্চ করবেন ফরেক্স সেন্টিমেন্ট নামে, এইখানে আসলে আপনি সব দেখতে পারবেন। এখানে রিটেলার কি অবস্থা আছে নাকি ওটা, ওই বিষয়টা এরকম হ্যাঁ, হ্যাঁ এখানে কোন, বলতেছি, রিটেলারদের অবস্থাটা বোঝানো যায় যে রিটেলের কি হ্যাঁ অবস্থায় হ্যাঁ আছে। হ্যাঁ 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 মার্কেট সেন্টিমেন্ট নিয়ে আমার ভিডিও আছে, দেখে নিন একটু কষ্ট করে। তো এইখানে হচ্ছে যে আমাদের মেনলি বোঝাই হচ্ছে যে এখন ট্রেডে কত পার্সেন্ট হচ্ছে মানুষ কোন দিকে আছে, বেশি পার্সেন্ট মানুষ যেদিকে আছে তারাই রিটেলার, ঠিক আছে, তারাই রিটেলার। তো এইখানে আসলে আমরা দেখতে পারি যে কোন কারেন্সিতে সবথেকে বেশি ট্রেড হচ্ছে। পৃথিবীর সবথেকে বেশি ট্রেড হয় হচ্ছে ইউএসডিতে। গোল্ডে মাত্র 2.9% মানুষ ট্রেড করে, বাট আমরা পাগল হচ্ছে গোল্ডের জন্য, ঠিক আছে। পৃথিবীর সব থেকে বেশি মানুষ ট্রেড করে 18% মানুষ ওই সময় ট্রেড করছিল মার্কেট বন্ধ হওয়ার আগে, 18.7% ট্রেড করছিল ইউএসডিতে। তারপরে তারপরে সব থেকে হাইলি কোনটা, হাইলি আছে কোনটা, এইউডি সিআরডি, হ্যাঁ এইউডি সিআরডি, তার থেকে তারপরে জনপ্রিয় কারেন্সি, তারপরে আছে হচ্ছে জিবিপি ইউএসডি, যেহেতু সেম কোরিলেশনে থাকা কারেন্সি এগুলো। আর গোল্ডে মাত্র 2.9% মানুষ ট্রেড করছে তো ওভারঅল। তো এখানে এসে আমাদের কাজ কি, এইখানে এসে যদি দেখি আমরা সেলার সেন্টিমেন্ট বেশি মার্কেটে এখনও, তার মানে কি সেলার সেন্টিমেন্ট বেশি মানে সেলার সেন্টিমেন্ট অবশ্যই বেশি থাকবে, কারণ এখানে সেলারদেরই প্রেশার ছিল। সেলার সেন্টিমেন্ট সবাই রিটেলাররা সেলই করতে থাকবে, রিটেলাররা সেলই করতে থাকবে। কারণ কি বলেন তো, এই যে জায়গাটা, এই জায়গাটা তখন ব্রেক দেখবে সবাই, এই জায়গাটা তখন ব্রেক দেখবে তখন সবাই সেলের মধ্যে চলে যাবে, তাই না? এই জায়গাটা তখন ব্রেক দেখবে সবাই সেলের মধ্যে চলে যাবে। মার্কেট সেন্টিমেন্ট কনফার্ম হবো, মার্কেট সেন্টিমেন্ট সেলাররা বেশি, বাইং নাই। তারপরে আমরা এইখান থেকে আমাদের ট্রেড প্লেস করবো। স্টপ লস থাকবে কোথায়, যেহেতু এটা কি ট্রেড, একটু বড় ট্রেড থাকে। মানে যে সেন্টিমেন্ট এটা কি যে কোনো টাইম ফ্রেমে কিংবা হচ্ছে যে কোনো সময় যে আইডেন্টিফাই করা যায় না? হ্যাঁ 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 ওইটা আর হচ্ছে এটা কি কি, সব সময় হ্যাঁ এটা লাইভ কাজ চলে, করবে? এটা আপনার কনফার্মেশন ভাই, এগুলো ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, এগুলো মার্কেটের বুঝছি বুঝছি। ফান্ডামেন্টাল বিষয়, এটা ফান্ডামেন্টাল বিষয়। ওটা কাজ বুঝছি। করবে, ওটা কাজ করবে লম্বা সময়ের জন্য, লম্বা সময়ের জন্য। এই যে জিবিপিতে কত পার্সেন্ট মানুষ, 60% মানুষ শর্ট পজিশন নিচ্ছে, লং পজিশন নিচ্ছে কত পার্সেন্ট মানুষ। এবার আপনি বুঝছেন বেশি মানুষ, আমাকে একটা নর্মাল সাইকোলজি বোঝাই, বেশি মানুষ শর্ট পজিশনের মানে কি, শর্ট পজিশনে বেশি লিকুইডিটি জমা হয়েছে, বেশি টাকা জমা হয়েছে শর্ট পজিশনে, শর্ট পজিশনের দিকে স্টপ লস বেশি জমা হয়েছে, তাই না? হুম, তাহলে মার্কেটের টার্গেট হয় কি, মার্কেটের টার্গেট তো মানুষের স্টপ লস। ক্লিয়ার? স্টপ লস, লিকুইডিটি। হ্যাঁ হ্যাঁ এবার আমাদের এইখানে কাজ হচ্ছে যে মেনলি আমরা নর্মালি ট্রেড করতে পারি যে আমাদের এই যে বুলিশ ইনগালফিং প্যাটার্ন, এর নিচে থাকবে আমাদের স্টপ লস, ঠিক আছে, এর নিচে থাকে আমাদের স্টপ লস। বড় মুভ ধরার জন্য এইটা হয় আমাদের স্টপ লস। এবার এখন এত বড় একটা সমস্যা এখানে হয় যে এত বড় স্টপ লস আমরা মানে বেয়ার করতে পারি না, ঠিক আছে। এত বড় স্টপ লস আমরা প্যাটার্ন হওয়ার পরে যদি বুলিশ ইনগালফিংটা ছোটো হতো সেক্ষেত্রে আমরা স্টপ লসটা এখানে রাখতে পারতাম। মানে রুলস এমনই, এমনই যদি আপনার এইখান থেকেই ছোটোখাটো কিছু হয়ে যায় বা কনফার্মেশন পাই যান, আপনার তখন এই এর নিচে, এই জোনের নিচে পাবেন। এইখান থেকে যদি হইতো, এইখান থেকে যদি আমরা দেখতাম, এইখান থেকে পাইতাম কনফার্মেশনটা, তাহলে এইখানে হইতো। কিন্তু আমাদের এই জায়গায় হয়েছে, এখান থেকে ডিরেকশন হওয়ার পরে আমরা দেখছি যে বুলিশ সাইন, সো আমরা ট্রেড নিব। বুলিশ সাইন পাওয়ার পরে আমরা স্টপ লস যদি খুব বড় ক্যান্ডেল হয় তাহলে আমরা স্টপ লস তার 50% রাখতে পারি, তার 50% রাখতে পারি, ক্যান্ডেলটা বাইপে বডির 50% রাখতে পারি। রাখার পরে আমাদের টার্গেট থাকবে কি, আমাদের টার্গেট থাকবে হচ্ছে যে মিনিমাম 1:3, তারপরে নেক্সট সাপ্লাই জোন, নেক্সট কি সাপ্লাই জোন, নেক্সট সাপ্লাই জোন। হয়তো মার্কেট কি করছে, এটা কি 1:3 হয়েছে, হ্যাঁ 1:3 হয়েছে, কিন্তু নেক্সট সাপ্লাই জোন কোথায় মার্কেটের, নেক্সট সাপ্লাই এই জায়গাটা মোটামুটি সাপ্লাই, তাই না? এখানে যদি নর্মাল সাপ্লাই জোন হিসেবে আমরা ধরি, এটা কি একটা সেলিং, সাপ্লাই হিসেবে ধরা যায়। হ্যাঁ এটা বিয়ারিশ অর্ডার ব্লক, এটা কি, এটা কি বিয়ারিশ অর্ডার ব্লক।
এইটা খুব ভালো হচ্ছে যে কারণ এখানে খুব ভালো এফবিজি নাই খুব ভালো। সো এটা আমাদের জন্য খুব ভ্যালিড না। এইখানে সাপ্লাইটা মেনলি মার্কেটের টার্গেট হবে কোথায় জানেন? মার্কেটের টার্গেট যেহেতু এইখানকার লিকুইডিটি সুইপ হয়েছে, মার্কেটের টার্গেট অবশ্যই এর উপরেই হবে। তো আমাদের টার্গেট অনুযায়ী আমরা এখান থেকে নিচ্ছি, মার্কেট আবার কি করছে? ব্যাক করছে কোথা থেকে? এই যে ইনসাইড যে জোনটা আছে না এদের মধ্যে, অ্যাগ্রেসিভ সেলিংয়ের মধ্যে দেখেন একটা একটা কি হয়েছে, একটা ওই যে ইনসাইড বার হয়েছে একটা, ইনসাইড বার হয়েছে। মার্কেট এইখান থেকে আবার ব্যাক করছে, মার্কেট কি করছে? এইখান থেকে আবার ব্যাক করছে, এই জায়গার থেকে চলে গেছে। তো এইটা আবার কি একটা, এটা কি একটা আমরা কি ধরতে পারি? বিয়ারিশ অর্ডার ব্লক ধরতে পারি কি না? হুম বিয়ারিশ অর্ডার ব্লক অ্যান্ড দেন ভালো এফবিজি আছে। তো আমাদের টার্গেট হয় সবসময় নেক্সট অর্ডার ব্লক, নেক্সট সাপ্লাই জোন বা ভালো কোনো লেভেল যেখান থেকে মার্কেটে কি আসতে পারে? রিজেকশন আসতে পারে। সো মার্কেট তো যে কোনো একটা লেভেলকে রেসপেক্ট করবে, এখান থেকে রেসপেক্ট করছে, আমাদের ব্যাক চলে আসছে ট্রেডটা, এখন ট্রেড ব্যাক চলে আসছে, আপনি প্রফিট বুক করেন অথবা আপনি কিছু করেন, সেই একটা বিষয়। এবার এইটা তো একটা সাপ্লাই জোন, এটা ডিমান্ড জোন। ডিমান্ডটা কি ফিল হয়েছে মার্কেটের? ডিমান্ড জোনের থেকে মার্কেটে ফিল হয়েছে। এইখান থেকে আরও অপরচুনিটি আছে, যেহেতু ডিমান্ড জোনের থেকে মার্কেট খুব বেশি ডিমান্ড দেখায় নাই, মানে ভালো ডিমান্ডের কাছে আসেই নাই। তো এইখানে একটা ট্র্যাপ জোন হইতে পারে, সেটা কি? যে এইখানে যখন আসছে দেখেন, এবার আমরা বুলিশ সাইনের জন্য কেন আমাদের ওয়েট করতে হবে এই বিষয়টা কনফার্ম করি। মার্কেট এবার আমাদের আবার ডিমান্ড জোনে আসছে, ঠিক আছে? আবার ডিমান্ড জোনে আসছে। এবার আমরা এইখানে কি কোনো মানে বুলিশ সাইন পাচ্ছে? দেখেন, আমার কথাটা একটু মনোযোগ দিয়ে দেখেন। এখান থেকে মার্কেট 1 2 3 4 ঘন্টা, মানে 12 ঘন্টা অলরেডি বুলিশ চলছে। বাট এই ক্যান্ডেলটা কি, এই ক্যান্ডেলকে ইনগালফ করতে পারছে? এই একটা ক্যান্ডেলকে ওভারটেক করতে দুইটা ক্যান্ডেল মিলেই পারে নাই, তাও এর মধ্যে ক্লোজ হয়ে গেছে। আমার কথা কি বুঝতে পারছেন? প্রাইস অ্যাকশনের বিহেভিয়ারটা হুম জাস্ট আমরা যে এমন না যে আমরা খুব অ্যাডভান্স টপিক শিখি বলে প্রাইজ অ্যাকশনকে প্রাধান্য দিই না, এমন না। দেখেন এই যে ক্যান্ডেল, এই ক্যান্ডেলটাকে এই দুইজন মিলেও ব্রেক করতে পারে না। এই ক্যান্ডেলের বডিটা কি মানে কি, এখানে কি বায়াররা খুব বেশি অ্যাক্টিভ না বা বায়াররা খুব বেশি ইয়ে না। মানে আপনি যে ডিমান্ড জোন দেখে ট্রেড নেন, এবার ডিমান্ড জোনের নিচে আপনি স্টপ লস রাখছেন, দেখেন মার্কেট ঝাপ করে গ্যাপ আপ মারে, গ্যাপ ডাউন মারে আপনি স্টপ লস খাই দিচ্ছে। মানে আপনি তো এখানে কোনো মানে কোনো ইয়েই পান নাই, এখানে তো মোমেন্টাম আপনার ভালো হয়ই নাই। এই ক্যান্ডেলের যে বডি তার থেকে এটা ছোটো, এটা গ্রোয়িং মোমেন্টাম হয়েছে? হয় নাই, কোনো গ্রোয়িং মোমেন্টাম হয় নাই। আর এখান থেকে কোনো অ্যাগ্রেসিভ সেলিংও আসে নাই, যেটা আপনাকে বাইংও আসে না, যেটা আপনাকে প্রুভ করবে ইটস ওয়ার ভ্যালিড ডিমান্ড নাও, ঠিক আছে? সো যখন আমরা পাইলাম না, তো আমরা ওয়েট করি। যখন আমরা দেখবো যে এই ডিমান্ডের মধ্যে মোটামুটি একটা ভালো ইঙ্গালফ পাইছি, প্লাস ভালো ইঙ্গালফিন পাইলাম কোথায়? এইখানে আসি। প্লাস আর একটা জিনিসও আমরা কনফার্ম হইলাম যে এই যে কনসুলেট জোনটা ছিল এইটারও মোটামুটি কি হয়েছে? লিকুইড সুইপ করছে কেমনে? কারণ এই যে জায়গা থেকে এখান থেকেও তো বাইং ছিল, তাই না? এখান থেকেও তো বাইং হুম ছিল, এই বাইংও কি হয়েছে? লিকুইড সুইপ করছে। অ্যান্ড দেন আমরা এবার মার্কেট স্ট্রাকচার শিফটের ওয়েট করতে পারি। এবার মার্কেট স্ট্রাকচার শিফট দেখে আমরা ট্রেড করতে পারি, অথবা যেহেতু ডিমান্ড জোনে মার্কেট স্ট্রাকচার শিফট না, আমরা অ্যাগ্রেসিভ ট্রেড নিতে পারি। সেটা কেমনে? সেইটা আমরা এখান থেকে জাস্ট আমাদের ইঙ্গালফিন দেখছি, ইঙ্গালফিন হওয়ার পরে আমরা ট্রেড নেব কোথা থেকে? ইঙ্গালফিন হওয়ার পরে আমরা এখান থেকে ট্রেড নেওয়ার পরে আমাদের স্টপ লস করে হবে রুলস ইঙ্গালফিনের নিচে ক্যান্ডেল বড় হলে তার 50%, এই ক্যান্ডেলের হয়তো 50% এমন হবে। যেহেতু এর আগের বার, এবার আমাদের সাইক্লোজেটা দেখেন, মিনিমাম টার্গেটটা 1:3 থাকলো প্রথমবার, 1:3 মিনিমাম টার্গেট 1:3 থাকলো। এবার আমাদের সাইক্লোজ হচ্ছে এই জায়গায় কি হয়েছে? লিকুইডিটি জমছে প্রচুর, সেলিং ইকুয়াল হাই তৈরি হয়েছে না একটা, দুই জায়গায় মিলে। মার্কেট অবশ্যই এর লিকুইডিটি নেবে। অ্যান্ড দেন এই জায়গাগুলোতে মার্কেট কি এখন লিকুইডিটি কালেক্ট হয়েছে? মার্কেটের হয়েছে কি না? না, কালেক্ট হয় না। তার মানে এবার আমরা বলতে পারি একবার যেহেতু ফেল করছে, আগেরবার কি করছে? এই অর্ডার ব্লক থেকে, সেলিং অর্ডার ব্লক থেকে ট্রেড আসছে। দেখেন মার্কেটের সাইকোলজিটা দেখেন জাস্ট লম্বা টাইম ফ্রেমের হিসাবে, আগের অর্ডার ব্লক থেকে মার্কেটে ট্রেড আসছে, সেলিং অর্ডার ব্লক থেকে। এবার মার্কেট ওইটাকে রেসপেক্ট করছে। দেন পরের বার মানুষকে আবার, আমরা তো এবার এখান থেকে টার্গেট 1:3 হয়ে গেছে, এবার আমাদের টার্গেট থাকবে যেহেতু আগের বার হয় না, এই ব্লক একবার কাজ করে গেছে, এই ব্লক আমাদের আর বাধা দেবে না। সাইকোলজি বলছেন এই ব্লক আমাদের আর কি করবে না? কোনো বাধা দেবে না। এবার আমাদের কাজ হচ্ছে যে
নেক্সট কোনো কিছু ধরা, এখানে এটা কি অর্ডার ব্লক হয়েছে? হয় নাই, যেহেতু এফবিজি নাই। তাহলে এখানে কি আছে? ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, এখানে এটাও ফেয়ার ভ্যালু গ্যাপ না, এখানে কোনো স্ট্রং হয়েছে? হয় নাই। আমাদের নেক্সট টার্গেট আমরা আরামসে এইটা রাখতে পারি। এই লিকুইডিটি, এইখানকার লিকুইডিটি কালেক্ট হয় না, এইটা অবধি রাখতে পারি টার্গেট। টার্গেট কত দূর রাখতে পারি? এইটার অবধি। এইভাবে আস্তে 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 আপনি আপনার টার্গেট বাড়াইতে পারেন, প্রাইস অ্যাকশন বুঝে কোনটা কখন কাজ করছে কোনটা করে নাই। আপনি এখানে স্ট্রংলি দেখতে পাচ্ছেন এখান থেকে কোনো লেভেল নাই যে এখান থেকে মার্কেট রিজেকশন খাবে, একবার এখান থেকে করছে। এবার আপনার মনে হলো গেল 1:3 পরে, এবার আপনার মনে হলো কিরে মার্কেটটা ব্যাক যাই। এই ট্রেড আমিও হচ্ছে যে মারা খাইছি এখানে এইটা না ইউটিউবে মারা খাইছি এই জায়গায়, যে মার্কেটটা আবার ব্যাক চলে আসছে। তো ব্যাক চলে আসছে, এটা মনে হবে যে ওই লেভেলটাকে আবার কাজ করছে, আবার কাজ করছে না, এইটা হচ্ছে মার্কেটের লিকুইডিটি কালেক্ট করার একটা ধান্দা। আর এইখান থেকে মার্কেটের এই যে জায়গা, এই জায়গা মূলত মার্কেটের একটা কি অর্ডার ব্লক আছে, এটা কি একটা সেলিং অর্ডার ব্লক। এইটাকে মার্কেট কিছুটা রেসপেক্ট করছে, রেসপেক্ট করে আবার আসছে, আবার কি করছে, ঘুরে আসছে। এবার আপনি এই ট্রেডে আপনার স্টপ লস তো এত বড় যখন হয়েছে, আপনার স্টপ লস জীবনও আপনি রাখবেন না, তাই না? এখানে অবশ্যই স্টপ লস সরাই 0 করে দিবেন, তাই তো? স্টপ লস 0। এবার দেখেন তারপরেও যদি আপনি টানেন, আপনি হোল্ড করেন 0 করে দিয়ে, আপনার স্টপ লস হান্ট করছে? করে নাই। আমরা বলছি আমার টার্গেট কই হবে? আমার টার্গেট হবে এইটা। দেন এবার আমাদের টার্গেট ফিল, যেহেতু এখানে লিকুইডিটি আছে, এইখানে লিকুইডিটি আছে, এইখানে আছে, অ্যান্ড সর্বোচ্চ টার্গেট মার্কেটের লিকুইডিটি এইটা, যেহেতু এগুলো লিকুইডিটি কালেক্ট হয়ে গেল। এবার মার্কেট যদি আমরা হোল্ড করি, এইখানে হোল্ড করব। এবার আমরা কেমনে হোল্ড করব, যেহেতু এটা লম্বা টাইম ফ্রেম? ওই যে বিষয়, আমরা স্টপ লস এখানে এনে দিব, মার্কেটের টাকায় মার্কেটে খেলতে দিব। অ্যান্ড আরেকটা কাজ করব, সেটা হচ্ছে যে আমরা এখান থেকে কিছু প্রফিট বুক করে নিব। 1:3 হওয়ার পরে আমরা কিছু প্রফিট বুক করে নেব, যাতে আমরা খালি হাতে না ফিরি। ক্লিয়ার? অ্যান্ড দেন পার্সিয়াল বুক। অ্যান্ড দেন মার্কেট বুম, তারপরে তো মার্কেট গেছে। এই এই হচ্ছে আমাদের সাপ্লাই ডিমান্ড জোনে ট্রেড করার একটা বুদ্ধি। এরপরে আমরা ফিবোনাকি রিট্রেসমেন্ট, এইটা দিয়ে কেমনে আমরা ট্রেড করতে পারি, ঠিক আছে? কেমনে আমরা ফিবোনাকি রিট্রেসমেন্ট দিয়ে ট্রেড করতে পারি, এইটা একটু ডিফিকাল্ট। কারণ ফিবোনাকি রিট্রেসমেন্টের এই যে লেভেলটা, ফিবোনাকি এখন এই যে লেভেলটার মধ্যে, এইটা আমরা 0.38 এই লেভেলটা বা এই লেভেলটা অটোমেটিক আমরা যখন দেখব আমাদের নেক্সট সুইং টু নেক্সট সুইং দেখবো যে অটোমেটিক এটা আমাদের একটা ডিমান্ড জোন হিসাবে কাজ করে যায়, ডিমান্ড জোন হিসেবে কাজ করে যায় বা সাপ্লাই জোন হিসেবে অটোমেটিক কাজ করে যায়। কিন্তু এইটাকে আমাদের মডিফাই করতে হবে, এই লেভেলটাকে আমাদের মডিফাই করতে হবে, এই সেটিংটাকে আমাদের একটু মডিফাই করতে হবে, সেটা আমরা পরে দেখব। এই ক্লাসের মধ্যে খুলাই ফেলবো না, ফিবোনাকি নিয়ে আমাদের গোল্ডেন নম্বরের আমাদের ক্লাস থাকবে। এই যে সুইং দেখেন, এই সুইংয়ের 0.5 এই দিকে গেলে এইটা একটা কি হয়, উপরে এটা কি প্রিমিয়াম, তাই না? উপরে এটা কি প্রিমিয়াম, নিচের এটা সাপ্লাই। তো এই জায়গাটা একটা ডিমান্ড ক্রিয়েট হয় মোটামুটি। এই যে 0.382 লেভেল, এই জায়গায় মার্কেট যখন আসে, এই জায়গাটায় একটা কনসলিডেশন ফেজটা পড়ে, ওই জায়গায় মার্কেটে এইটা একটা কনসলিডেশন ফেজ, দেখছেন খেয়াল করে? মার্কেট এই জায়গায় কী করছে, কনসলিডেশন ফেজ তৈরি করছে, মানে এই লেভেলটা গেলে অটোমেটিক এই জায়গায় এসে পড়ে যে মার্কেট এই জায়গাটা কনসলিডেশন ফেজের মধ্যে আপ ডাউন আপ ডাউন আপ ডাউন আপ ডাউন আপ ডাউন। তো এইটা একটা ছোট্ট কি আমাদের একটা ডিমান্ড কি জোন, মার্কেট এখানে ডিমান্ড জোন হয়েছে। তো মার্কেট যখন দেখবেন ডিমান্ড জোন হয়েছে, প্লাস এইখানে এসে আবার দেখবেন যে দুইটা প্রাইস অ্যাকশনে একসাথে ইনসাইড বারের মতো বলেন, বা হচ্ছে যে আপনার এইখানে একটা এটা আবার মোটামুটি একটা অর্ডার ব্লক কি হয়েছে, খুব বেশি সাপ্লাই ফেয়ার ভ্যালু গ্যাপ নাই, এই ছোট এই জায়গাটা একটা বার জোন ক্রিয়েট করছে, ওই বারের যেটা বলছে ওইটা অ্যান্ড জোন। এইখানে একটা মোটামুটি কনসলিডেন্ট ফেস ছিল, থাকার পরে এই কনসলিডেন্ট ফেসটাকে ধরা যায় না, কারণ এই দুই সাইডের লিকুইডিটি মোটামুটি হান্ট করে দিচ্ছে। তো এই যে জোনটা, এই জায়গায় মার্কেটের একটা মোটামুটি ডিমান্ড তৈরি হয়, এই জায়গাটাই, এই লেভেলটাই। যদি আপনি ডিমান্ডটাকে আইডেন্টিফাই করেন, মার্কেট যখন এখানে আসবে তখন আবার এখানে আপনাকে ট্রেড দিবে, এখানে যখন আসবে এখানে ট্রেড দিবে। দেখেন এখান থেকে আবার বাইং আসছে, মোটামুটি কি এইটা একটা
ডিমান্ড, এটা মার্কেটে একটা ডিমান্ড তৈরি হয়েছে এই জায়গাটায়, কিন্তু এইখান থেকে আমাদের ওইভাবে ট্রেড হবে না, কারণ আমরা যদি সাপ্লাই ডিমান্ড থেকে ট্রেড নিই, কারণ আমরা অলরেডি একটা ট্রেডের মধ্যে আসি, তাই না? আমরা অলরেডি একটা ট্রেডের মধ্যে আসি, কারণ আমাদের ট্রেড ছিল কই থেকে, এখান থেকে ইনগালফিন হওয়ার পরে, মনে আছে? এখান থেকে ট্রেড আছে, আমরা ট্রেডের মধ্যে আসছি। এইটা আমাদের এক্সট্রা কনফার্মেশন দেবে যে দেখেন আমরা অতিরিক্ত কনফার্মেশন কী পাবো, ট্রেডটা হোল্ড করার মন মানসিকতা কেমনে পাবো, যখন 4 ঘন্টা একটা ক্যান্ডেল সেলিং হয়েছে, 4 ঘন্টা একটা ক্যান্ডেল সেলিং হয়েছে, দেন আবার সেল আসছে, তখন যখন আমরা বুঝবো যে এইখানে একটা ডিমান্ড ক্রিয়েট হয়, ডিমান্ড ক্রিয়েট হয়েছে, তখন আমরা বুঝবো যে এই রিটেসমেন্টটা এত দূর অবধি হবে, রিটেসমেন্টটা এত দূর অবধি হবে, দেন এইখান থেকে আবার কি হবে, বাইং আসবে, আবার এখান থেকে বাইং আসবে। এইটাই আমাদের কি যোগাবে, একটা শক্তি যোগাবে নিজের সাইকোলজির মধ্যে, মার্কেটের প্রাইস অ্যাকশন আমাদের বোঝাবে যে না এখান থেকে ডিমান্ড আছে, তুমি ট্রেডটাকে কন্টিনিউ করতে পারো। এই হচ্ছে আমাদের ডিমান্ড জোন নিয়ে মোটামুটি ক্লাস। এরপরে যদি আমরা মনে হয় আরও অ্যাডভান্স কিছু শেখানো লাগবে সাপ্লাই ডিমান্ড জোনে করবো। এতটুকু আজকে। তো এবার বলেন প্রশ্ন, সাপ্লাই ডিমান্ড জোন নিয়ে আমাদের প্রশ্ন, যত প্রশ্ন আছে এতটুকুর মধ্যে মোটামুটি সব দেখাই দিচ্ছি। সাপ্লাই ডিমান্ড জোনে কেমনে ট্রেড করে, কেমনে কী করে, কেমনে হোল্ড করতে হয়, কেমনে পজিশন রাখতে হয়, কতটুকু, এই সেই হ্যাবিস হবি অ্যান্ড ফিবোনাকি দিয়েও আমরা কোন লেভেলটাকে মোটামুটি ডিমান্ড হিসেবে আইডেন্টিফাই করতে পারি সেইটা, অ্যান্ড সাপ্লাই তো তার অপোজিট। এবার বলেন, দরকার হলে কালকে সাপ্লাই দেখাবো। এবার বলেন যে আপনার কি কি প্রশ্ন আছে। কোনো প্রশ্ন নাই ভাই। ফাহাদ ভাই কোনো প্রশ্ন? না ভাই, আমার তো কোনো প্রশ্ন নাই, তবে সাপ্লাই সহ দেখে যদি কনফিউশন থাকে তাহলে জিজ্ঞেস করতে পারেন। ওকে, তাহলে আজকে এতটুকু রাখি।